সকালে আর্লি মর্নিংয়ে ছাপা হয়েছিল একটা সমকালের রিপোর্ট, আর বেলা বাড়তে বাড়তে নাইট একটা সাংবাদিক সম্মেলন করছে, ওই সাংবাদিক সম্মেলনের রিপোর্টটা করেছে প্রথম আলোরটা আমি দেখছি, কিন্তু দুইটি একটার উল্টা। সমকালের রিপোর্টটা ছিল আসলে অনেকটা, প্রসঙ্গটা হলো আসলে এনসিপি কার সাথে জোট করতে যাচ্ছে, বিএনপি না জামাত, কোন আলাপটা কতদূর আগাইছে, ভালো মন্দ, এইসব দিকগুলো নিয়ে ইনভেস্টিগেটিভ জার্নালিজম বলতে যেমন এটা ওই রাজীব আহমেদ যে ছেলেটা আছে তারই কর একটা রিপোর্ট, পার্সোনালি তাদের সাথে কথা বলে, যারা অনেকে প্রকাশ্যে নাম ধরে কথা বলেছে, অনেকে আছে নাম ধরে কথা বলে নাই, বাট কথা বলেছে বলে রাজীব দাবি করছে, সেই ধরনের একটা রিপোর্ট ছিল সমকালের রিপোর্টটা ডেফিনেটলি সেই জন্য এনসিপির বিরুদ্ধে গেছে, কারণ তারা সিট ভাগাভাগির আলোচনায় গেছে প্রত্যেক জায়গায়, এইটাই সেখানে মুখ্য হয়ে উঠেছে, এবং ওটা রিপোর্ট পড়লে এর সম্পর্কে ধারণা খারাপ হবে, এনসিপির সম্পর্কে স্বাভাবিক। সমকালের রিপোর্টে ভারী জায়গাটা হলো ছাত্র উপদেষ্টা, দুই ছাত্র উপদেষ্টা এখন ইউনূস সাহেবের সাথে আছে, একটা হলো মাহফুজ আর একটা হলো সজীব ভুইয়া। ওই রিপোর্টে, সমকালের রিপোর্টে যেটা জোর দেওয়া হয়েছে যে এনসিপি সিদ্ধান্তটা যাতেই নেক না কেন, এই দুজন বিএনপির সাথে ইলেকশন করবে, এই দুই ছাত্র উপদেষ্টা, ওটা ওখানে জোর দিয়ে বলা হয়েছে। এমনকি এটা বলা হয়েছে তারা পার্সু করতেছে এনসিপিকে, তারাও যেন বিএনপির সাথে জোট করে। এমনকি এমন কথাও সেখানে লেখা আছে, ইলেকশন পরবর্তী পরিস্থিতিতে সেফ থাকার জন্য বিএনপির সাথে জোট করা ভালো। খুব স্ট্রং আর্গুমেন্ট। একই সঙ্গে ইলেকশন পরবর্তী বাংলাদেশ পরিস্থিতি কেমন হতে পারে তারা একটা অ্যাজাম্পশন সেখানে পেশ করা হয়ে গেছে, বোঝা যাচ্ছে। তো এগুলো নিয়ে এনসিপির বিব্রত থাকারও কথা, প্লাস এগুলো নিয়ে আলাপ যতই তাদের জামাত বা বিএনপির সাথে হোক না কেন, এই আলাপগুলো খুব সুখের হচ্ছিল না, এটা বোঝা যাচ্ছে তাদের এইসব কনভারসেশন দেখে। ফলে আজকে সকালে 10টার পরে এনসিপির এগুলো, এই প্রচারণা বা এইসব ক্যাম্পেইন বাজারে যে এসে গেছে, সেগুলোকে বলতে পারেন সত্যি না বলার জন্য তাদের সাময়িক সম্মেলনটা করেছে। যেমন বলছেই নিজেরা, অনেক ধরনের গুঞ্জন ও মিথ্যা সংবাদ গণমাধ্যমে প্রচারিত হয়ে যাচ্ছে, সেগুলোকে রিফ্রুট করতে, মানে এগুলো সত্য নয় এ কথা বলতেই আসছে তারা। যদিও পরিষ্কার করে বলছে যে বুঝেন তো পলিটিক্যাল আলোচনা, সামনে ইলেকশন, ফলে আমরা তো অনেকের সাথেই ইনফর্মালি পার্সোনালি অনেকের সাথে আমরা সিট নিয়ে আলোচনা করেছি, অস্বীকার করতেছে না, কিন্তু ফর্মালি এগুলো আমরা অন করতে চাই না। সোজা বলতেছে ওগুলো ইনফর্মালি হয়েছে, পার্সোনালি হয়েছে, সোজা কথা, অস্বীকার করছে না, কিন্তু ওগুলোকে ওভাবেই রেখে দিতে যাচ্ছে, এটা তাদের ফর্মাল পজিশন। এই হচ্ছে সার কথা নাহিদদের। সো এক অর্থে এগুলোকে অস্বীকার করে দেওয়া, যেগুলো সত্য না, কথা সত্যও বটে। এখন এটা একজনা যেহেতু কুটনামো করে বলতে পারে যে হ্যাঁ বুঝছি তো, যেহেতু বিএনপির সাথে আলোচনা আগায় নাই, যেহেতু বিএনপি মাত্র নাকি 8টা সিট দিতে চাইছে, সেই জন্য তোমরা এখন বলতেছো আঙুর উপর টক, এরকম খোঁচা দেওয়া কথা কেউ বলতেও পারে। হোয়াট এভার দ্য কেস ইজ, যেমন সে বলতেছে ইন্টারনাল, আভ্যন্তরীণ ভাবে কথা বলেছি আমরা, ইনফর্মাল নানান ধরনের আলোচনায় তো আমরা অংশগ্রহণ করেছি, ফলে ওগুলো ওই ধরনের আলোচনা ছিল, এগুলো কোথাও ফর্মাল না, সিরিয়াস আলোচনা না, এটা সে বলতে যাচ্ছে। আবার সমকালের পত্রিকায় এরকম রিপোর্টও ছিল যে ওই দুজন ছাত্র উপদেষ্টা এত ডেসপারেট যে তারা বিএনপির সাথে যোগ দিয়ে ইলেকশন করতে পারে, এমন সম্ভাবনার কথাও আছে। ফলে ওসবের দায় দায়িত্ব ডেফিনেটলি নাহিদদের উপর পড়ে না, কারণ তারা ফর্মালি নাহিদদের দলে যোগদান করে নাই, যদিও তাদের সম্পর্ক ঘনিষ্ঠ। এবং ওই ছাত্র উপদেষ্টার বাসায় গিয়ে তারা নাকি মিটিং করেছে, এটা সমকালের দাবি, সত্য মিথ্যে জানি না আমি। এনিওয়ে, সো সার কথা হচ্ছে যে এনসিপি বিপদে আছে, এটা নিয়ে আলোচনাটা আগাচ্ছে না।
সেই জন্য আজকে অনেক ঝেড়ে কেসে এগুলোকে সব নাকচ করে, মানে অনেকটা ওয়াইপ আউট ধুয়ে মুছে সাফা করে দিচ্ছে, দিয়ে বলেছে যে এখন থেকে খুব পরিষ্কার শব্দ ইউজ করতেছে, যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা হয়, ওখানকার সমালোচনায় আমি আগে ওইটা পড়ছিলাম, পড়ার সময় আমি ওখানে একটা মন্তব্য লিখেছিলাম নিজের থেকে নিজেই, যে সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে যে তারা রাজনৈতিক দিক বিবেচনা করে আলোচনাগুলো করে নাই, জাস্ট কয়টা আসন পাবে, কিভাবে পাবে, এগুলো হচ্ছিল বিবেচনা। রাজনীতিকে এক পাশে আমি লিখেছিলাম যে রাজনীতির যে খাতাটা এটাকে বন্ধ করে পাশে ফেলে রেখে এবার ইলেকশনে আলাপ হচ্ছিল, আসলে প্রত্যেকটা আলোচনা এইটি প্রকট হয়ে দেখা দিচ্ছিল। সেই জন্য এই প্রসঙ্গটাকে উল্লেখ করে এবার নাহিদ আজকের সাংবাদিক সম্মেলনে বলেছে যে তারা এখন থেকে রাজনৈতিক বিবেচনা ছাড়া কারোর সাথে কোনো আলোচনা যাবে না, পরিষ্কার। মানে কয়টা সিট পাবো, সুবিধা কি হবে, ওটা একেবারেই বিবেচনা করবেন না, রাজনৈতিক স্বার্থটা সামনে নিয়ে আসবে। বিশেষ করে তাদের যে দায় দায়িত্ব আছে, হাসিনা বাংলাদেশে ফিরে এসে ঘিরে বসে যাবে কিনা, হাসিনা প্রসঙ্গে বিএনপি বা জামাত কি পজিশন নিচ্ছে সেগুলোকে মনিটর করা, সেগুলোর ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করা এবং সেগুলোকে শক্ত করে ধরে রেখে সামনে দাঁড়ানো, এই দিকগুলো তাকিয়ে এখন থেকে কাজ করবে, এরকম একটা ধারণা দিয়েছে। সেই সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং যেটা, যেমন সে সরাসরি অভিযোগ করেছে আজকে সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনারকে, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এটা তারা দেখছে না। এটা তো অভিযোগ, সরাসরি অভিযোগ, ঠিক সেম অভিযোগ বলার চেয়ে বেশি করে এইটার দাবি নিয়ে কিন্তু জামাত ইসলাম কয়েকবার কথা বলছে, কিন্তু জামাতের পজিশনটা অনেকটা এরকম, হলে ভালো হয়, না হলেও ইলেকশন করব, হচ্ছে জামাতের পজিশনটা। সেখানে এনসিপি আজকে একটু খুব জোর দিয়ে বলতে চেষ্টা করলো যে এটা তাদের কাছে একটা বড় ইস্যু, লেভেল প্লেইং ফিল্ডটা যেন থাকতে হবে। আরো বলতেছে ফ্যাসিবাদের সময় তো মানুষ ভোট দিতেও যেতে পারে নাই, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনের যে শক্ত অবস্থান থাকা প্রয়োজন সেটা এনসিপির কাছে মনে হচ্ছে না যে বিরাজ করছে। খুবই কড়া অভিযোগ। কিন্তু এরপরে সে গতকালকে একটা ব্লান্ডার করেছে জামাত ইসলামের শাহজাহান চৌধুরী, লোহাগড়ার যে নেতাটা, চিটাং লোহাগড়া শাহজাহান চৌধুরী, হ্যাঁ, উনি পাবলিকলি বলে ফেলছেন, কি বুঝে বলছেন উনি জানেন ভালো, প্রশাসন দখল করতে হবে, প্রশাসনকে প্রভাবিত করতে হবে, স্কুল কলেজের মাস্টার, ইউএনও, তারা যেন সালাম দেয়, সম্মান দেয়, আমাদের কথা শুনে উঠে বসা করে, এই কন্ট্রোল আমাদের নিতে হবে, এই ধরনের একটা বক্তব্য দিয়ে বসছেন উনি, যেটার ভিডিও ছড়াই গেছে। স্বভাবত এটা বিএনপির কাছে খুব হট কেক, সে তো এটা নিয়ে প্রচার করবেই, কারণ প্রচার হওয়ার মতন, নেগেটিভ প্রচার হওয়ার মতনই কাজটা করেছেন শাহজাহান চৌধুরী। এখন শাহজাহান চৌধুরীর এই কাজটা নিয়ে অলরেডি দেখলাম, সত্য মিথ্যা জানি না, চেক করা হয় নাই, ফটোকার্ড বেরিয়ে গেছে যুগান্তরের নামে, দেখলাম যে জামাত অস্বীকার করেছে যে না, শাহজাহান চৌধুরীর বক্তব্য তার পার্সোনাল, এর দায় দায়িত্ব আমরা নেব না। আর কতটা সত্য মিথ্যা হবে আমরা দিন শেষে আরো বুঝতে পারবো। এই বিষয়টাকে উল্লেখ করে এবার নাহিদ বলছে সরকার আর প্রশাসনের যে শক্ত অবস্থান থাকা প্রয়োজন, প্রশাসনকে কি করে দখল করতে হবে, প্রশাসনকে কিভাবে হাতে রাখতে হবে, তাই নিয়ে কথাবার্তা উঠে গেছে যেখানে, সেখানে তো তারা তো এভাবে চুপ করে বসে থাকতে পারে না। মানে জামাত ইসলামের সমালোচনাটা, শাহজাহান চৌধুরীর সমালোচনাটা নাহিদ আজকেই সাংবাদিক সম্মেলনে করে বসেছে। ফলে বুঝতেই পারতেছেন এটাকে বলতে পারেন এনসিপির ফিরে আসা বা রাজনীতিতে চেষ্টা করছে। কদিন থাকবে, কিভাবে থাকবে, এটা আমাদের আগামীতে দেখতে হবে, কতদিন থাকে, বরাবর এটা বজায় রাখতে পারি কিনা। বাট এটার ভিতর দিয়ে একটা ভাঙনের সুর দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ এই প্রথম এনসিপি, যেটা আমি গতকালকে বলেছি, ইনু সাহেব চেষ্টা করতেছে একটা আসন ভাগাভাগি পরিস্থিতির দিকে, আসন ভাগাভাগির ইস্যুটার দিকে পরিস্থিতিকে ঠেলে দিতে। আমার কাছে মনে হয়েছে সময় গতকালকে সে কথা বলেছে, আজকে এনসিপির কথা শুনে মনে হচ্ছে তারা ওটা থেকে দূরে থাকতে যাচ্ছে, যে কোনো কারণেই হোক না কেন। কারণ আমি জানি না, এখনই অনুমান করে বলা ঠিক হবে না, বাট মনে হচ্ছে এনসিপি এটার ভিতরে থাকতে যাচ্ছে না।
যদি আমি জানি যে ইউনূস সাহেব যদি তার সুযোগ পায়, তাহলে ওনার সবচেয়ে ভরসার জায়গা হবে কিন্তু এনসিপি, মানে ওনার ইচ্ছা অনুযায়ী উনি যেভাবে কল্পনা করেন। কিন্তু আগেই যদি এনসিপি এর ব্যাপারে না বলে দেয়, তার মানে হলো যে এনসিপি ইউনূস সাহেবের সাথে একমত হচ্ছে না। আমি এভাবে রিড করব জিনিসটাকে। এই হচ্ছে আজকের সম্মেলনের বক্তব্য। সবশেষে একটা খালি প্রসঙ্গ উল্লেখ করে দিই, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আহমদ আর কড়া কথা বলতে চেয়েছে, আজকে বলেছে যে দল আর মার্কা দেখে ভোট দেওয়ার দিন শেষ হয়ে গেছে। এটা নৌকা না, এটাকে ধানের শীষ এই দেখে যে ভোট দিয়ে দিত আগে ছপ্পর ফাইরা, এইরকম হিরো ভোট এবার আর আগামীতে হবে না। এটা হচ্ছে তার বক্তব্য। ফলে এটাও এক ধরনের নিজেদেরকে আলাদা করে, এটার সিজিএস এই এনজিওটা, তার ভাষায় বোধ হয় থিঙ্ক ট্যাঙ্ক হোয়াট এভার, এটা কার ফান্ডে চলে, কাদের থেকে ফান্ড নিয়ে আসে উনি, এইটা খুবই ডিটারমাইনিং একটা ফ্যাক্টর। আপনারা সিজিএস এর ওয়েবসাইটে গেলে পরে দেখতে পাবেন অজস্র তার পার্টনার বলে লেখা আছে, এনজিওদের ঠিকানা, এনজিওদের পরিচয়। তাদের সবচেয়ে যেটা কুখ্যাত, ইউএসএইডও আছে, বাট এখন তো ইউএসএইড এর ফান্ডই বন্ধ। আইআরআই, নেড, এনইডি, ওএসএফ, আইএনআই, এনডিআই, এই সংগঠনগুলোর বিশেষত্ব হচ্ছে এরা সবাই অরিজিনালি আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের নানান ছা বলা বোধহয় ঠিক হবে, কিন্তু এটা মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে যে এরা প্রত্যেকে ফান্ড নিয়ে আসে ভায়া ইন্ডিয়া। আমেরিকান এইসব থিঙ্ক ট্যাঙ্কগুলা তাদের ফান্ড নিয়ে আসে ইন্ডিয়াতে, তারা একটা এনজিও খুলেছে। মূল সেই এনজিওটার নাম কার্নেগি এন্ডোমেন্ট। কার্নেগি এন্ডোমেন্ট হলো আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কটা, তা ইন্ডিয়াতে এসে এনজিও হিসেবে রেজিস্টার্ড হয়েছে এন্ডোমেন্ট নাম দিয়ে। এই এন্ডোমেন্টকে এবার আমেরিকা অন্য থিঙ্ক ট্যাঙ্কগুলো টাকা দেয়, অর্থ দেয়, যেটা আবার ইন্ডিয়াতে এসে তারা ডিস্ট্রিবিউট করে দেয় অন্য তাদের কাউন্টার এইসব দেশে, ইন্ডিয়াতে, বা সেগুলোর কাউন্টার পার্ট যেটা বাংলাদেশে আসে, যারা ভোক্তা এই অর্থ নিয়ে যারা তৎপরতা করে এনজিও, তাদের কাছে পৌঁছানো হয়। সবচেয়ে সমস্যার জায়গাটা হলো এই অর্থটা ফাইনালি কন্ট্রোল করে রয়ের মাধ্যমে। এটা হচ্ছে সবচেয়ে কি বলবো অগ্রহণযোগ্য পার্ট। বাংলাদেশে বহু আমেরিকান এনজিও আছে, খারাপ ভালো, খারাপ ভালো না, বেশিরভাগই খারাপের দিক আছে, হচ্ছে বাদও দিলাম ওগুলো না হয়, সেগুলো নিয়ে যত অভিযোগ আছে সেগুলো তো আছেই। এটা রীতিমতন রয়ের তৎপরতা হিসেবে অ্যাক্টিভিটি কাজ করা শুরু হয়েছে এনজিও জগতে। আমার যতটুকু জানা যে এই গভর্নমেন্ট আসার পরে এনজিও ব্যুরো কাউকে কোনো ফান্ড ছাড় করে নাই, কিন্তু দেখেন এগুলো সবাই কিন্তু কাজ করতেছে। কোথেকে আসছে তাদের ফান্ড? মজার কথা হলো এই খোদ জিল্লুর রহমান গত বছরের প্রথম আলোটা রিপোর্টে দেখা গেছে, সে উল্লেখ করেছে যে প্রাইভেটলি এই অর্থগুলো দেওয়া হয়েছে। সেটা বলছে অন্য একটা কারণ বলতে গিয়ে এটা বলে ফেলছে। কারণটা হলো প্রথমবার মানে গত বছর যখন সেই সম্মেলনটা করতে গেছিল, তখন বাধা দিচ্ছিল না কি হাসিনার দুই মন্ত্রী, একটা হাসান মাহমুদ, আরটা হলো তাদের শারিয়ার আলম নাকি, যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল। তো এটা হলো তাদের পার্সোনাল কনফ্লিক্ট, আসলে বলাটাই ভালো হবে। তো বলছিল এরা তাকে প্রতি পদে পদে বাধা দিয়েছে। তার যারা ডোনার আছে, ব্যবসায়ী, আজীব কথা, তারা টাকা দিতে গিয়ে হিচকিচাইছে, প্রকাশ্যে দিতে পারে নাই। এমনকি গাড়িতে বসে, প্রাইভেট কারে বসে ক্যাশ টাকা দিয়েছে। অর্থাৎ উনি নিজে স্বীকার করছেন যে ক্যাশ টাকা ডিল উনি করেছে। একের তার উপর আবার ক্যাশ টাকা ডিল করতেছে। অর্থাৎ এই অর্গানাইজেশনটার ফান্ডিং কি করে হচ্ছে, কে করতেছে, সেই ব্যাপারগুলো অস্পষ্ট। এবং যেখানে একটা ইন্ডিয়ান সরকারের রয়ের মতন একটা দুর্ধর্ষ বাহিনী, একটা স্যাবোটেজ করাটাই যার কাজ বাংলাদেশে, সেই ধরনের বাহিনীর সাথে কানেক্টেড লোকেরা তাদেরকে টাকা দিচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে আনঅ্যাকসেপ্টেবল কাজ। সেকেন্ড, জিল্লুর রহমান গত 6 মাসের ধরে কম করে লাগাতার
কেন হাসিনা এবং আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হচ্ছে না, এটা নিয়ে তার সকল শোধ না, জাস্ট শোয়ের নামে ক্যামেরার সামনে দাঁড়িয়ে রেকর্ডিং করতেছে, সেখানে সে কন্টিনিউয়াস অভিযোগ করতেছে। অভিযোগ করতে করতে শেষে এমন অভিযোগ করলো, একটা ইলেকশন হতে যাচ্ছে যেখানে নাকি 51% ভোটাররা ভোট দিতে পারবে না, মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলায় এদের ভোট সংখ্যা নাকি 51%, এমন দাবিও সে করে বসেছে। তবে এইসব দাবি হাসিনার রায়টা, ফাঁসির রায়টা হওয়ার আগে, ফাঁসি হওয়ার পরে তাকে এক ধরনের কোনো ভিডিও করতে দেখিনি। তাহলে যে লোকটি এরকম প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষ নিয়ে, হাসিনার পক্ষ নিয়ে কন্টিনিউয়াস আর্গু করে যাচ্ছে, রয়ের তৎপরতা নিয়ে একটা বে অফ বেঙ্গল সকল কনফারেন্স করে যাচ্ছে, 80টা কতটা লোক, 300টা লোক নিয়ে চলে আসছে, সরকারের সাথে তার সম্পর্ক এমন, এটা হচ্ছে সবচেয়ে বড় আপত্তিজনক। ইউনূস সাহেবের সাথে তার সম্পর্ক খুবই ভালো। এটা কেন? গতকালকের অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টাও গেছে, বিশাল বক্তৃতা দিয়ে আসছে, খুব ইজি জানে, যেন তারা জানে না এই ব্যাকগ্রাউন্ড গুলো, এই ব্যাকগ্রাউন্ড গুলো তাদেরকে কোনো যেন অস্বস্তিতে ফেলে না। এই যে ইভেন আইআরআই এর কথাই যদি বলি, আইআরআই এর এই অমিতাভ ঘোষ এতদিন হাসিনার আমলে লোকাল আমেরিকান, ঢাকার যে আমেরিকান এম্বাসি, সেখানে সে বসতো, অফিস করতো অ্যাজ এ ট্রেনার, লোক কিন্তু রয়ের স্টাফ। সে এখনো আইআরআই এর লোক হিসেবে ঢাকা আসতেছে, আমির খুসরুদ্দিনের সাথে মিটিং করতেছে, অ্যাজ ইফ কেউ কিছু জানে না, এমন একটা ভাব করে সবাই। আইআরআই সম্পর্কে আরেকটা কথা খুব জরুরি, সবার জানা থাকা উচিত, আমি অনেকবার বলছি, আর একবার মনে করে দিই, হাসিনা যত কটা ভুয়া ইলেকশন করেছে, প্রত্যেকটা ইলেকশনের আগে এরা একই নামে কিন্তু নানান নামে, একটু এদিক ওদিক নামে, আইআরআই, আইএনআই, এনইডি, এগুলোর নামে তারা ঢাকায় টিকে আছে। প্রত্যেকটা হাসিনার এই ভুয়া ইলেকশনের আগে তারা ইলেকশনে একটা সার্ভে করতেছে, মানুষের ভোট কোন দিকে যাবে তার জানিবা। দেখেন, যেখানে দিনের ভোট রাতে হয়, ভোটের কোনো তাল ঠিকানা নাই, সেখানে ওনারা সার্ভে করে প্রত্যেকবার বলে গেছে, দাবি করে গেছে হাসিনা আবার জিতবে। বুঝে নেবার কত বড় টাউটেরা, যে ইলেকশনের বিশ্বাসযোগ্যতা হাসিনাও দাবি করে বলতে পারে না, ওরা সেই প্রত্যেকটা ইলেকশনে বলে গেছে এবার আবার ইলেকশন, আবার হাসিনা জিতবে। বল কি ধরনের টাউটের আর পয়সা কামানি এদের ধান্দা, বুঝতেই পারতেছেন। এরা হলো এই জিল্লুদের দোস্ত। এখন সবচেয়ে কালকে আমি শকড হয়েছি একটা ঘটনা দেখে, ইউনূস সাহেবের ঘরে ঢুকছে, দেখতেই পাচ্ছেন, গত বছর বোধহয় ইউনূস সাহেবই উদ্বোধন করছিল তাদের অনুষ্ঠান, ছোট করে হয়েছিল, এবার তো পররাষ্ট্র উপদেষ্টাই হাজির সেখানে। শুধু তাই না, আমাদের চিফ জাস্টিস সেখানে উপস্থিত থেকে একটা বক্তৃতাও দিচ্ছেন। আমার পার্সোনাল ওপিনিয়ন হলো এটা খুবই একটা খারাপ ঘটনা ঘটেছে, এটা না ঘটলে আমার জন্য স্বস্তিদায়ক হতো। দেখেন, এমনিতেই এইটা কি ধরনের অনুষ্ঠান, কাদের অনুষ্ঠান, সবচেয়ে ভদ্র ভাষাও যদি বলি, এই অনুষ্ঠানটা হচ্ছে গ্লোবাল পলিটিক্যাল প্রভাব বিষয়ক, বঙ্গোপসাগরকে কেন্দ্র করে যে ইন্টারেস্টগুলো আছে তার পক্ষে বিপক্ষে একটা আলোচনা। গ্লোবাল পলিটিক্যাল, এই দুটো শব্দ ইম্পর্টেন্ট, যেটাকে অনেকে আবার ভূরাজনীতি বলে চালায় দেয়। এই বিষয়টার সাথে লিগ্যালিটির কি সম্পর্ক? এটা কি লিগ্যাল ইস্যু? না। তাহলে চিফ জাস্টিস কেন এখানে আসতেছেন? আমি তো কোনো রিলেশন খুঁজে পাই না। ইভেন চিফ জাস্টিস ওখানে গিয়ে যে বক্তৃতাটা দিয়েছেন, আমি ইত্তেফাকেরটা দেখলাম, পুরো বক্তৃতাটাই বাংলাদেশের লিগ্যাল প্রক্রিয়া কিরকম ভাবে পোস্ট হাসিনা উঠে দাঁড়ানোর চেষ্টা করছে সেগুলি বর্ণনা দিচ্ছে, অর্থাৎ একেবারে লোকাল ইস্যু। কিন্তু অনুষ্ঠানের আয়োজকটা একটা গ্লোবাল পলিটিক্যাল ইন্টারেস্টের বিষয়, সাবজেক্ট তো ওখানে ভিন্ন। তো ওখানে চিফ জাস্টিস বা কেন গেলেন, আর উনি রাজি হলেন কেন? আমি কারণ জানি না, নিশ্চয়ই কিছু একটা কারণ আছে তার কাছে, কিন্তু আমি মনে করি এটা সবচেয়ে খারাপ ঘটনা হয়েছে। এটা আমি না দেখতে পেলে আমার ভালো লাগতো। আমি এই ফাঁকে আরেকটা কথা বলে দিই, আমার তো স্মৃতিটা ভুলে যাওয়া উচিত না। এই হাসিনার আমলেই সম্ভবত 23 সালে
ইন্ডিয়ান চিফ জাস্টিসকে নিয়ে এসে অলমোস্ট একটা পূজা করা হয়েছে না বাংলাদেশে কোর্ট পাড়ায়। এই জাস্টিসদের বাংলাদেশে হাসিনার বিচারপতিদের নেতৃত্বে। শুধু তাই না, প্রত্যেক বছর আমাদের বিচারকদেরকে নিয়ে গিয়ে ওদের ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, যেখানে ইন্ডিয়ানরা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই সেনা সদরে বসে অফিস করে পর্যন্ত তারা হাসিনা বলে। আমরা তাদেরকে আরো ইনফ্লুয়েন্সিয়াল বানানোর জন্য আমাদের বিচারকদের ট্রেনিং এর জন্য ইন্ডিয়া পাঠাইতেছি। এটাও ঘটেছে। সেটাতে খুব কড়া কিছু লেখা লিখেছিলাম আমি সে আমলে। এই অভিজ্ঞতার পরে আমরা আরেকবার ওই বিচারক ট্রেনিং ইউনূসের আমলে বন্ধ হয়েছে, কিন্তু এই অভিজ্ঞতার পরে আবার এই সিজিএস এর কোর্ট পাড়ায় আনাগো না, এটা তো খুব সন্দেহজনক এবং আপত্তিকর। আসলে এরকম ঘটনা না ঘটলে আমার জন্য ভালো লাগতো দেখে। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি আসলে, যে আমরা ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স বাংলাদেশে বাড়ানোর জন্য কাজ করতেছি। এটার সাথে কি যে ইন্ডিয়া যাওয়া তার সঙ্গে কি সম্পর্কিত খলিল সাহেবের? এটা কি ওটা বলা হচ্ছে যে এবার থেকে একটু প্রো ইন্ডিয়ান হবো আমি ইউনূস, এরকম? জানি না এটা কার মাথা থেকে এগুলো কিভাবে আসতেছে। এক কথায় বলতে গেলে ইন্ডিয়ান স্বার্থের এই তৎপরতা গতকালকেটা ঘটেছে, এবং তার ভিতরে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছে। আমার চিফ জাস্টিস সেখানে উপস্থিত থেকে একটা বক্তৃতা দিয়েছেন। আমি জানি না এটা কিভাবে, কাউকে কোনো আপত্তি করতে দেখিনি আমি কোথাও। এবং ওখানে যারা উপস্থিত ছিল তারা হলো বাংলাদেশে ইন্ডিয়ান ইন্টারেস্ট বয়ে বেড়ায় এমন যত রাজনৈতিক সামাজিক পত্রিকার লোক বা লয়ার, কামাল হোসেনের মেয়ে, কেউ উপস্থিত থাকতে কোনো বাকি ছিল না। খোদ সিপিডি, রেবান সোমান, দেবপ্রিয়, বাংলাদেশে যত ইন্ডিয়ান ইন্টারেস্ট যাদের কান্দে আছে এমন কোন লোক ওখানে উপস্থিত হতে বাকি ছিল না। এগুলো দিয়ে আমরা কি করতেছি আসলে? দেখাতে যাচ্ছি আমরা কত উদার। তাহলে আপনাদের সাথে তো